এই পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়, এক যারা হচ্ছে টোটালি স্টুপিড, টোটালি ইডিয়েট, আর অন্যদিকে যারা হচ্ছে নেগেশন অফ টোটাল স্টুপিড, মানে পুরোপুরি মূর্খ এমনটা নয়, পুরোপুরি বোকা এমনটা নয়। তো এই যে টোটাল স্টুপিড এবং নেগেশন অফ টোটাল স্টুপিড, এই দুই ধরনের মানুষের মধ্যে আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে বলি। এই স্টুপিডিটি এবং এই ইন্টেলিজেন্স দুটোর মধ্যে পার্থক্য কী? কোনো একজন ছাত্র সে যদি পরীক্ষাতে ফুল মার্কস পায়, তাহলে কি আমরা তাকে ইন্টেলিজেন্ট পার্সন বলবো, ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট বলবো? যদি কোনো একজন মানুষ সে যদি অনেক বড় বিজনেস করে, তার কাছে অনেক টাকা থাকে, তাহলে কি সে ইন্টেলিজেন্ট? আর যার কাছে টাকা কম, যে টাকা রোজগার করতে পারেনি, সেই কি মূর্খ, সে কি অনেক বোকা? যে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারেনি, যে দিল্লি আইআইটিতে চান্স পায়নি, অথবা যে হয়তো পরীক্ষায় ফেল করে গেছে, সেই কি মানে ইন্টেলিজেন্ট নয়, সে কি মূর্খ? আমরা কিভাবে বুঝবো কোন জিনিসটা আমাদেরকে বলে দেবে কোনটা ইন্টেলিজেন্ট এবং কোনটা স্টুপিডিটি, কোন মানুষটা ইন্টেলিজেন্ট পার্সন এবং কোন মানুষটা হচ্ছে স্টুপিড পার্সন? এরকম কি হতে পারে কোনো মানুষ কোনো একটা ক্ষেত্রে অনেক বেশি ইন্টেলিজেন্ট কিন্তু অন্য আরেকটা ক্ষেত্রে স্টুপিড? এরকম কি হতে পারে কোনো মানুষ যে সমস্ত ক্ষেত্রে এবং সব সময়ের জন্য স্টুপিড? এমনকি হতে পারে কোনো একজন মানুষ যে সমস্ত ক্ষেত্রে এবং সব সময়ের জন্য ইন্টেলিজেন্ট? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব ইন্টেলিজেন্স এবং স্টুপিডিটি দুটোর মধ্যে পার্থক্য কী, এবং আমাদের মনের কোন ফ্যাকাল্টিগুলো ঠিক কীভাবে কাজ করলে আমরা একজন ইন্টেলিজেন্ট পার্সনের মতো হয়ে উঠতে পারবো, এবং কোন কোন জিনিসটা অ্যাকচুয়ালি স্টুপিডিটি, এবং কেন পৃথিবীতে আমরা এত বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাওয়ার পরেও, এত বেশি ইভলভ হয়ে যাওয়ার পরেও চারিদিকে সব জায়গাতে এত বেশি স্টুপিডিটি, এত বেশি ইরাশনালিটি। মানুষ ফ্ল্যাট আর্থ থিওরিতে বিশ্বাস করে, মানুষ ঘোস্টে বিশ্বাস করে, এবং মানুষ আরও না জানি কত উদ্ভট জিনিসে বিশ্বাস করে, কত উদ্ভট ধরনের কথা বলে। কিন্তু তার মধ্যেও যখন রকেট লঞ্চ হচ্ছে এবং আমরা একটা ইন্টারপ্ল্যানেটারি স্পিসিসে কনভার্ট হতে চলেছি, যখন আমরা মার্সে সিভিলাইজ করতে চলেছি, যখন আমরা নতুন ধরনের টেকনোলজি আবিষ্কার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, যখন বায়োটেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক সেই সময় করছে এই ধরনের ইরাশনালিটি, এই ধরনের স্টুপিডিটি। তাহলে একই সঙ্গে যখন আধুনিক সভ্যতাতে ইন্টেলিজেন্স অনেক একটা হাইটেন পাচ্ছে, অনেক বেশি উঠতে চলে যাচ্ছে, সেই সময় একই সাথে আমরা দেখছি না যে স্টুপিডিটি কমছে, স্টুপিডিটিও একটা হাইট পাচ্ছে। অন্য দিক থেকে একটা স্টুপিডিটিতে নিজস্ব একটা ফোর্স হিস্টোরিক্যালি উঠে আসছে। এবং কীভাবে এই দুটো জিনিস কাজ করে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে, এবং কীভাবে আমরা এই দুটো জিনিসকে আমাদের মধ্যে পার্থক্য তৈরি করে বুঝতে পারবো, এবং কীভাবে আমরা আরও অনেক বেশি ইন্টেলিজেন্ট পার্সন হয়ে উঠতে পারবো, সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দ্য রেকগনিশন অফ স্টুপিডিটি। অর্থাৎ একজন স্টুপিড পার্সন, একজন মূর্খ মানুষ, তার মানে এই নয় যে সবসময় ভুল সিদ্ধান্ত নেয়, যে একটু শান্ত নয়, যে ডিটারমাইন্ড নয়, যার জীবনে কোনো উদ্দেশ্য নেই, সে একজন মূর্খ পার্সন। এবং যে সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, যে সঠিকভাবে বিচার করতে পারে, হিসাব নিকাশ করতে পারে, যে অনেক কাম, অনেক পিসফুল, যে ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারে, যে তার চিন্তাগুলিতে কন্ট্রোল করতে পারে, সেই সবসময় ইন্টেলিজেন্ট। এবং যেগুলো পারে না সে মূর্খ, ঠিক এমনটা নয়, বরঞ্চ ঠিক উল্টো। ইন্টেলিজেন্ট পার্সন এবং যে স্টুপিড পার্সন, তার ডেফিনেশনটা কিছুটা এইরকম, যে একজন স্টুপিড পার্সন সে হচ্ছে নিজেকে ইন্টেলিজেন্ট হিসেবে ফ্যাসিনেট করে, কল্পনা করে, সে ভাবে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই হচ্ছে সঠিক, আমি যে ডিসিশন নিচ্ছি সেটাই হচ্ছে সঠিক, আমি যে চয়েস মেকিংটা করছি সেটাই সঠিক, এবং যেভাবে করছি সেটাই হচ্ছে রাইট। কিন্তু একজন ইন্টেলিজেন্ট পার্সন হচ্ছে সে, মানে যে নিজের সিদ্ধান্তগুলোর মধ্যে ভুল খুঁজে পায়, যে নিজের স্টুপিডিটিটাকে জানতে পারে, যে বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি একটা স্টুপিড পার্সন, আমি অ্যাকচুয়ালি স্টুপিডিটি করে ফেলেছি, এবং সেই যে রেকগনিশন অফ দ্য স্টুপিডিটি, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে আলাদা করে কোনো সাবস্টেন্স নেই যে অ্যাকচুয়ালি একটা এমন কাজ করছি আমরা যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট, বরঞ্চ ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কি এই যে স্টুপিডিটি, সেটা একটা রেকগনিশন। স্টুপিডিটি সবসময় এক্সিস্ট করে। তো ইন্টেলিজেন্ট পার্সন সে যে নিজের স্টুপিডিটির মধ্যে নিজে সচেতন হতে পারে, যে নিজেকে রেকগনাইজ করতে পারে, যে নিজে সেলফ রিফ্লেক্ট করে। অর্থাৎ আমরা মনে করি কি কোনো একটা কাজ করা, অনেক বেশি হার্ড ওয়ার্ক করা, অনেক বেশি পরিশ্রম করা, সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ রিফ্লেক্ট করা। ধরা যাক আমি কোনো একটা বিজনেস করবো, বা আমি কোনো একটা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নেব, তাহলে সেই প্রিপারেশন নেওয়ার আগে আমাকে সেলফ রিফ্লেক্ট করতে হবে। আগে হয়তো আমি একটা বিজনেস করেছি বা একটা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিয়েছি যেখানে আমি ফেল হয়েছি, এবার একটা নতুন কাজ শুরু করব, কিন্তু দুটো কাজের মাঝখানে একটা গ্যাপ থেকে যখন আমরা রিফ্লেক্ট করি, যখন আমরা ভাবি যে আগে কেন ফেল হয়েছে বা এরপরে আমরা কোন কাজটা করব এবং কিভাবে করব, এটাকে বলি কি সেলফ রিফ্লেকশন। নিজের আগের যে অস্তিত্ব, আগের যে কাজকর্ম, তার উপরে নিজে রিফ্লেক্ট করা, চিন্তাগুলোকে সাজানো, এই সেলফ রিফ্লেকশন এই কাজটার থেকে অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই সেলফ রিফ্লেকশনই আমাদেরকে বলে দেবে আমাদের সেই কাজের ডিরেকশনটা কী হবে, সেটা কতটা স্পিডে আমরা করব, সেই কাজের মধ্যেকার ছোটো ছোটো যে ডিসিশনসগুলো সেগুলো কী হতে চলেছে। যদি এই সেলফ রিফ্লেকশনকে আমরা তাড়াহুড়োভাবে করি এবং আমরা কাজটা
বেশি তাড়াতাড়ি আমরা শুরু করার চেষ্টা করি, তাহলে কি আমরা অনেক বেশি হ্যাপাজার্ড হয়ে পড়বে জিনিসটা, সেখানে অনেক বোল্ড ডিসিশন নেব। ওই জন্য সেলফ রিফ্লেকশন আমাদের কাজের ডিরেকশনটাকে ডিফাইন করে, তার ভ্যালুসগুলোকে ডিফাইন করে, সেই কাজটা কতটা মূল্যবান কতটা মূল্যহীন সেটা নির্ধারণ করে সেলফ রিফ্লেকশন। এবং এই সেলফ রিফ্লেকশনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কী খুঁজে বার করি? স্টুপিডিটি। আগে আমরা যে কাজগুলো করেছি সেই কাজের মধ্যে কোথায় কোথায় মিস্টেক হয়েছে, ঠিক কী মিস্টেক হয়েছে একদম স্পেসিফিক্যালি, একদম সুনির্দিষ্টভাবে যখন আমরা সেটা দেখতে পাই, তখন সেটাকে বলে কি ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্স মানে কি? নিজের স্টুপিডিটি সম্পর্কে সচেতন হওয়া। আর যেখানে স্টুপিডিটি মানে কি? নিজেকে ফ্যাসিনেট করে নেওয়া, নিজেকে কল্পনা করে নেওয়া যে আমি একজন ইন্টেলিজেন্ট পার্সন এবং আমি সবসময় ঠিক কাজই করছি, আমি সঠিক কাজই করছি। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি, ইন্টেলিজেন্স এবং স্টুপিডিটি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, সব কিছুই অ্যাকচুয়ালি স্টুপিডিটি। এবং এই দুটো জিনিস, একটা কনসাস একটা হচ্ছে আনকনসাস। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট আমরা বুঝবো কি, একটা ফ্রয়েডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মাইন্ডে সবসময় অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সবসময় স্টুপিডিটি করে চলেছি। অর্থাৎ সেই স্টুপিডিটি যখন কনসাস মাইন্ডে উঠে আসে তখন সেটাকে আমরা বলি কি ইন্টেলিজেন্ট, কিন্তু সেই স্টুপিডিটিটা যখন আনকনসাস মাইন্ডে থেকে তখন সেটাকে আমরা বলি কি স্টুপিডিটি। অর্থাৎ আনকনসাস স্টুপিডিটি সব কিছু একটা আনকনসাস লেভেলে হচ্ছে, একটা প্রি কনসাস লেভেলে একটা অটোমেটিক ফোর্স হিসেবে কাজ করছে, একটা ড্রাইভ বা একটা ইনস্টিংক্ট হিসেবে কাজ করছে। যদি আপনি ইনস্টিংক্ট কি সেটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি আমাদের এই ইনস্টিংক্ট সম্পর্কে দেখতে পারেন। সিগমন্ড ফ্রয়েডের ডেথ ড্রাইভ কি সেই ভিডিওটা আপনি পুরোপুরি চেক আউট করতে পারেন, আমি পুরো ভালো করে অনেক এক্সপ্লেন করেছি। তো যখন আনকনসিয়াস মাইন্ডে সব কিছু ইনস্টিংক্টিভলি চলছে, যখন আনকনসিয়াস মাইন্ডে সব কিছু অটোমেটিক একটা তার নিজস্ব ফোর্সে চলছে, তার মধ্যে অনেক স্টুপিডিটি তৈরি হচ্ছে, সেইগুলো সব হচ্ছে স্টুপিডিটি। কিন্তু যখনই সেই স্টুপিডিটিটা কনসিয়াস মাইন্ডে উঠে আসছে তখন আমরা রেকগনাইজ করে নিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি ইন্টেলিজেন্ট। তাহলে কনসিয়াস স্টুপিডিটি সেটাই হচ্ছে ইন্টেলিজেন্ট, আর আনকনসিয়াস স্টুপিডিটি সেটা হচ্ছে কি স্টুপিডিটি। এবং এই কনসিয়াস এবং আনকনসিয়াসের মাঝখানে একটা গ্যাপ আছে। যখন কোনো জিনিস আনকনসিয়াস থেকে কনসিয়াসে উঠে আসার চেষ্টা করে তখন আমাদের মনের একটা অংশ যে সেটাকে আনকনসিয়াসে আবার পাঠিয়ে দেয়, সেটাকে আমরা আনকনসিয়াস থেকে কনসিয়াসে নিয়ে আসতে চাই না। এবং বারবার যখন সেটাকে আনকনসিয়াসে পাঠিয়ে দেওয়া হয় তখন সেটা আনকনসিয়াস থেকে মাল্টিপ্লাই হতে থাকে, গুণিতক হতে থাকে, একটার সাথে আরেকটা গুণ হতে থাকে, যোগ হতে থাকে, এবং সেগুলো আরও বাড়তে থাকে। তখন কি স্টুপিডিটিটা আরও বেশি ফুলে ফেপে ওঠে, আরও অনেক বড় হয়ে যায়। তো একজন স্টুপিড পার্সন সে নিজেকে মাল্টিপ্লাই করে, সে কী করে, সে আরও বেশি স্টুপিড হতে থাকে। এবং একজন ইন্টেলিজেন্ট পার্সন সেও নিজেকে মাল্টিপ্লাই করে, একটা যখন আনকনসিয়াস থেকে কনসিয়াস মাইন্ডে উঠে আসে তখন আরেকটা উঠে আসে, তখন আরও একটা উঠে আসে। কারণ কোনো জিনিস এই জগতে একবার হয় না, যা কিছু একবার হয় তা বারবার হয়, যা কিছু একবার হয়েছে সেটা সবসময় রিপিট হতে থাকে। আমরা যখন কোনো একটা ভুল করি তখন সেটা কখনোই একটা ভুল নয়, সেটা পার্ট অফ এ প্যাটার্ন, সেটা কোনো একটা প্যাটার্নের একটা অংশ। তো যখন আনকনসিয়াস মাইন্ড থেকে একটা স্টুপিডিটি কনসিয়াস মাইন্ডে উঠে আসছে, তার মানে কি সেই জিনিসটা আরও একটা অন্য জিনিসও উঠে আসবে। এবং ধীরে ধীরে আনকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস মাইন্ডে যখন স্টুপিডিটিগুলো উঠে আসতে শুরু করছে তখন আমরা ধীরে ধীরে আরও বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে, তখন আমরা জিনিসটা মাল্টিপ্লাই করছি। সেই জন্য আমরা সবসময় দেখি একজন মূর্খ মানুষ সে যত সময় দিতে থাকে তখন সে আরও মূর্খ হতে থাকে, সে আরও নির্বোধ কাজকর্ম করতে থাকে। এবং একজন জ্ঞানী মানুষ সে যত সময় দিতে থাকে তার মধ্যে জ্ঞানের যে প্রাচুর্য বা সম্ভার, যে রিসোর্সেস, সেগুলো আরও বাড়তে থাকে, সে আরও বেশি ইন্টেলিজেন্ট হতে থাকে। ফর এক্সাম্পল এলন মাস্ককে দেখে নিন, বা আপনি স্টিভ জবসকে দেখে নিন, বা বিল গেটসকে দেখে নিন, বা যে কোনো রাইটারকে দেখে নিন। তারা তাদের জীবনের শুরুর অংশে যে কাজটা করে, যত সময় যায় তত বেশি আরও ভালো কাজ করে, আরও ভালো কাজ করে, আরও বুদ্ধিদীপ্ত কাজ করে। কিন্তু একজন মূর্খ মানুষকে দেখে নিন, সে আজকে হয়তো কোনো একটা লোনের মধ্যে ফেসে আছে, কোনোটাতে টাকা নেই, বা তার মধ্যে অনেক প্রবলেমস আছে, অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে, সে আরও সময় যাচ্ছে আরও বেশি প্রবলেমসের মধ্যে ফেসে যাচ্ছে, আরও বেশি দুঃখ কষ্টের মধ্যে ফেসে যাচ্ছে, আরও বেশি সিচুয়েশনাল কমপ্লেক্সিটির মধ্যে ফেসে যাচ্ছে, এবং এইভাবে চলতে থাকে। ঠিক যেমন টাকা পয়সার ক্ষেত্রে হয়, যে অনেক গরিব সে আরও গরিব হচ্ছে, এবং যে অ্যাকচুয়ালি বড় লোক সে আরও বড় লোক হচ্ছে। স্টুপিডিটি এবং ইন্টেলিজেন্সও ঠিক এরকম একটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। এলন মাস্ক এটা খুব সুন্দর কথা বলেছিল যে যখন আমি কোনো বিজনেস করি তখন আমি প্রথমে সেটাকে একদম ঠিকঠাক পারফেক্ট করার চেষ্টা করি না। আমি কি করি, প্রথমে বিজনেসটা করার পর আমি দেখি তার মধ্যে কী কী মিস্টেক্স হয়েছে। একটা 100% টাস্ক, তার মধ্যে দেখা গেল হয়তো 1 বা 2% হয়তো রাইট হয়েছে, সঠিক হয়েছে, কোনো একটা প্রথমবার যখন আমরা কোনো একটা কাজ করছি। এবং তার মধ্যে বাকি যে 98% সেখানে এরর্স, মিস্টেক, অনেক ভুল, অনেক স্টুপিডিটি এক্সিস্ট করে। সেই যে স্টুপিডিটিগুলো সেগুলোকে আমি রেকগনাইজ করি, করে একটা করে স্টুপিডিটি আমি রিমুভ করতে থাকি, ইরেজ করতে থাকি। একটা স্টুপিডিটি যখন আমি কমিয়ে দিলাম তখন সেটা কি 98 থেকে 97%, এবার 95, এবার 90%, এবার 80%, ধীরে ধীরে স্টুপিডিটি অনেক কমতে থাকে, তার মধ্যে অনেক মিস্টেক কমতে থাকে। তারপর কোনো একটা সময় গিয়ে কাজটা একটা পারফেকশনের জায়গায় আছে, যখন 98%, 99% কাজটা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে চলছে। প্রথমেই সেটা সুন্দর হবে না, আমরা মনে করি কি প্রথমে একটা কাজ করবো, প্রথমেই সেটা খুব ভালো হবে না। প্রথমে একটা কাজ করবো, তারপর ধীরে ধীরে সেটাকে ভালো করতে হবে। প্রথমেই একটা ভালো কাজ করবো এমনটা সম্ভব না, প্রথমে একটা বেস্ট কাজ করবো এমনটা সম্ভব না। প্রথমে একটা কাজ করবো, তারপর সেই কাজটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করবো। ওকে, আমাদের পয়েন্ট নাম্বার 3 হলো ইনফ্লুয়েন্স ক্যান নট বি স্টপড।
অর্থাৎ অন্যদের থেকে আমরা ইনফ্লুয়েন্স হই, অন্যদের প্রভাব আমাদের উপরে পড়ে, কিন্তু এই জিনিসটাকে আমরা স্টপ করতে পারবো না। এটা একটা ভুল ধারণা যে আমরা যদি কোনো একটা মৌলিক জিনিস বা একটা ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করি, কারণ এই যে ইনফ্লুয়েন্স হচ্ছে আমরা অন্যদের দ্বারা, এটাকে আমরা কখনোই স্টপ করতে পারবো না। কীভাবে না, ফর এক্সাম্পল আমাদের চারিদিকে বিভিন্ন রকম মানুষ আছে, সমাজ আছে, দেশ আছে, জাতি আছে, আমাদের বন্ধুরা আছে, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আছে, আমাদের রিলেটিভরা আছে, আমাদের কাছে মোবাইল ফোন আছে। কনস্ট্যান্টলি আমরা বাইরের জগতের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি। একদম ছোটোবেলায় যখন আমরা জন্ম হয়েছি তখন থেকে আমাদের মধ্যে ইনফ্লুয়েন্স হওয়া শুরু হয়ে গেছে। আমরা যে ভাষাটা শিখেছি সেটাও কি আমরা অন্যদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে, আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নস, আমাদের যে মাইন্ডসেট, সেই সব কিছু অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে। এই ইনফ্লুয়েন্সকে যদি আমরা স্টপ করার চেষ্টা করি তাহলে আমরা বিরাট বড় বিপদে পড়বো। তাহলে আমরা কী করতে পারি? আমরা এই ইনফ্লুয়েন্সকে স্টপ করতে পারবো না, কিন্তু আমরা ইনফ্লুয়েন্সকে রিডিরেক্ট করতে পারি। তার ডিরেকশনটা একটা দিক থেকে পাল্টে একটা অন্য দিকে করে দিতে পারি। অর্থাৎ আমরা কি কনসিয়াসলি ইনফ্লুয়েন্স হতে পারি। এটা এক ধরনের জেনারেল একটা স্টুপিডিটি, যে সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা করা বা একটা নতুন একটা ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করা, একটা জেনারেল স্টুপিডিটি এটা। তো সেটা থেকে আমরা ব্রেক আউট করে কী করতে পারি? একটা ইন্টেলিজেন্ট অ্যাক্ট কেমন হতে পারে? যে আমরা ইনফ্লুয়েন্সকে রিডিরেক্ট করছি, অর্থাৎ আমরা চয়েস করব কোন জিনিসটা থেকে আমরা ইনফ্লুয়েন্স হব। ফর এক্সাম্পল, আমার কাছে 2 ঘন্টা টাইম আছে, তাহলে আমি ইনফ্লুয়েন্স হতে পারি কোনো একটা ক্লাসিক মুভি থেকে। ফর এক্সাম্পল, অ্যান্দ্রে তারকোভস্কি বলে একজন ডিরেক্টর আছে, তার একটা খুব সুন্দর সিনেমা আছে যার নাম হচ্ছে দ্য স্টকার, যে সিনেমাটার মধ্যে বিভিন্ন স্পিরিচুয়াল বিষয় এবং একটা মিউজিক্যাল জার্নি তিনি এক্সপ্লেন করেছেন, একটা আর্টিস্টিক জিনিস। এটা খুব সুন্দর সিনেমা, আমি এটাকে দেখে এখান থেকে কিছু এডুকেট হতে পারি। অথবা আমি সেই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ইনস্টাগ্রামে রিলস দেখতে পারি। তাহলে কি আমার কাছে অপশান আছে দুটো জিনিসের মধ্যে থেকে ইনফ্লুয়েন্স হওয়া। যদি আমি একটা অপশানকে ডিরেক্টলি সচেতনভাবে বেছে নিই তাহলে অন্য ইনফ্লুয়েন্সটা স্টপ হয়ে যাবে। কিন্তু যদি আমরা কোনো ইনফ্লুয়েন্সকে সচেতনভাবে বেছে না নিই তাহলে আমরা কি আনকনসিয়াসলি ইনফ্লুয়েন্স হতে থাকবো, কিন্তু আমরা বুঝতে পারবো না। আমি ভাববো আমি তো ইনফ্লুয়েন্স হচ্ছি না। আমি যখন ইনস্টাগ্রামে রিলস দেখছি, আমি যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, আমি যখন সবসময় গসিপ করছি, আমি যখন আনপ্রোডাক্টিভ ডিসকাশন করছি সবসময়, তখন আমার কাছে এই সেন্সই থাকবে না যে আমি ইনফ্লুয়েন্স হচ্ছি সব কিছুর দ্বারা। আমি যখন প্রত্যেক দিন নিউজ চ্যানেল দেখছি, নিউজ পেপার পড়ছি, সেখানে যে ইনফরমেশানগুলো আমার মাথায় দেওয়া হচ্ছে সেগুলো যে কতটা বেশি মানে আনপ্রোডাক্টিভ, সেগুলো আমাদের মাইন্ডকে ড্যামেজ করে কীভাবে, সেটা নিয়ে নাসিম নিকোলাস তালেব বলে একজন রাইটার, তার অনেক বড় একটা রিসার্চ পেপার আছে যে যে নিউজ পেপার বা নিউজ চ্যানেল বা এখন যে ইনস্টাগ্রাম রিলস কনস্ট্যান্ট ইনফরমেশান নিজের মাথায় দিতে থাকা, এটা গসিপের থ্রুতে, বিভিন্ন রকমের ইনস্টিটিউশনাল গসিপ অথবা কমন বন্ধুদের সাথে বা পাড়ার মোড়ে বা বিভিন্ন জায়গাতে, সেই যে গসিপের থ্রুতে আমাদের মনে কনস্ট্যান্ট ইনফরমেশান দেওয়ার মাধ্যমে যে ইনফ্লুয়েন্স হচ্ছে আনকনসিয়াসলি, আমরা জানি না যে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি। কিন্তু যখন আমরা ইনফ্লুয়েন্সকে চয়েস করে নিচ্ছি তখন আমরা জানছি যে আমরা কোন ইনফ্লুয়েন্সকে বেছে নিচ্ছি। যখন আমরা বেছে নিতে শুরু করবো ইনফ্লুয়েন্সকে, আমি যদি টলস্টয়ের লেখা পড়ি বা আমি যদি দস্তয়েভস্কির লেখা পড়ি বা আমি যদি সিগমন্ড ফ্রয়েডের লেখা পড়ি, তাহলে কি আমি ইনফ্লুয়েন্সকে বেছে নিচ্ছি, এবং সেইখান থেকে ইনফ্লুয়েন্স হওয়া এটা অত্যন্ত কঠিন কাজ, অনেক ডিফিকাল্ট কাজ। যদি আমার কাছে এরকম কনসিয়াস একটা চয়েস না থাকে ইনফ্লুয়েন্স হওয়ার, তাহলে কি হবে? তাহলে আমি অন্য জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্স অটোমেটিক্যালি হতে থাকবো এবং সেটাকে আমি স্টপ করতে পারবো না। ওকে, তখন আমার মাইন্ড এটা গার্বেজের মতো হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সকে কখনোই স্টপ করতে পারি না, বরঞ্চ ইনফ্লুয়েন্সকে আমরা রিডিরেক্ট করতে পারি, একটা ডিরেকশন থেকে একটা অন্য ডিরেকশনে নিয়ে যেতে পারি। এটাকে আমরা একটা মেটাফোর বা একটা রূপকের সাহায্যে বুঝতে পারি। ধরুন একটা বাড়ি আছে, একটা ঘর আছে, এই ঘরে যদি আমি কিছুই না করি, চুপচাপ ঘরটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে কী হবে? ঘরে দিনের পর দিন ঝুল পড়তে থাকবে, নোংরা পড়বে, ধুলো জমা হবে, মাকড়সা, তারপর আরও কীট পতঙ্গ এসে জড়ো হতে থাকবে। আমি কিন্তু ঘরটাকে খারাপ করছি না, আমি নিজে থেকে হাতুড়ি মেরে ড্যামেজ করছি না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমি রেখে দিলাম, তাহলে কি নোংরা হবে? অর্থাৎ একটা জিনিসকে যখন আমরা ছেড়ে দিই, একটা নর্মাল স্টেটে ছেড়ে দিই, তার মোশনটা ডাউনওয়ার্ড সবসময়। কিন্তু যদি আমি ঘরটাকে পরিষ্কার করি, আমি যদি সব কিছু টেক কেয়ার নিই, তাহলে কী হবে? সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ কি, জেনারেলি যদি আমরা আমাদের মাইন্ডকে ছেড়ে দিই তাহলে সেটা সবসময় নিম্নমুখী যেতে থাকবে। কিছু একটা কাজ করলে তখন মাইন্ডটা ঊর্ধ্বমুখী যাবে। আমি কোনো খারাপ কাজ নিজে থেকে করছি না, আমি বেছে নিচ্ছি না ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য, আমি বেছে নিচ্ছি না কোনো একটা ড্যামেজ করার জন্য আমার মাইন্ডকে, আমি জাস্ট ওকে ছেড়ে দিচ্ছি। আমি কোনো ভালো কাজ করছি না, আমি কনসিয়াসলি কোনো একটা ইনফ্লুয়েন্সকে নিচ্ছি না, জাস্ট আমি ওকে ছেড়ে দেবো, তাহলে ওটা নিম্নমুখী যাবে। এটা হচ্ছে কি, মানে জীবনের বা এই জগতের একটা প্যাটার্ন বা একটা ফোর্স, একটা বেগ, যেটা সবসময় কাজ করছে। ঠিক সেরকম আমাদেরকে তাহলে কী করতে হবে? সচেতনভাবে কনসিয়াসলি নিজে থেকে একটা ডিসিশন নিতে হবে, নিজেকে ফোর্স করতে হবে একটা বেটার ইনফ্লুয়েন্সের জন্য, অন্য কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া। এবং আরও একটা কারণ কেন ইনফ্লুয়েন্স হতে হবে, কারণ ইনফ্লুয়েন্সই আমাদেরকে হেল্প করতে পারে কোনো একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের থেকে। ইনফ্লুয়েন্স সবসময় একটা পজিটিভ হিসেবে আমাদেরকে দেখা উচিত। একটা জেনারেল স্টুপিডিটি এটা যে আমরা ইনফ্লুয়েন্স থেকে সবসময় বাঁচার চেষ্টা করি এবং বাঁচতে গিয়ে আমরা ভালো জিনিসের ইনফ্লুয়েন্সগুলোকে স্টপ করে দিই এবং খারাপ জিনিসের ইনফ্লুয়েন্স অটোমেটিক আমাদের কাছে চলতে থাকে, যেটা আমাদেরকে স্টপ করতে হবে। এরপরে আরেকটা এক্সাম্পল নেব আমরা স্টুপিডিটি, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 4, যেটা হচ্ছে কি ল্যাকানিয়ান কনসেপ্ট অফ দ্য স্টুপিডিটি। অর্থাৎ ফ্রেঞ্চ সাইকোঅ্যানালিসিস্ট জ্যাক ল্যাকান
তিনি স্টুপিডিটি সম্পর্কে তার লেখার মধ্যে এক্সপ্লেন করেছেন। জ্যাক ল্যাকানের মতে একটা স্টুপিডিটি হচ্ছে সেটাই যখন আমরা ইমিডিয়েট জিনিসের সাথে আইডেন্টিফাই করি, অর্থাৎ আমাদের যে আইডেন্টিটি মানে আমাদের যে পরিচয় বা আমাদের যে চরিত্র, তার কিছু তাৎক্ষণিক বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, বাইরের জগৎ যেটা আমাদেরকে বলে দিয়েছে, সেই জিনিসগুলোর সাথে যখনই আমরা আইডেন্টিফাই করে নিই, সেইগুলোর সাথে যখন আমরা নিজেদের পরিচয়কে গেঁথে দিই, তখনই আমরা স্টুপিডিটি করি। এটা হচ্ছে জ্যাক ল্যাকান একটা মেটাফোর বা একটা স্টোরির সাহায্যে এক্সপ্লেন করেছেন খুব সুন্দরভাবে। একজন প্রাচীন চাইনিজ স্কলার ছিল, ও সে একবার ঘুমিয়ে পড়েছে, মানে সে রাস্তায় চলাফেরা করতে করতে একদিন ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পর সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সেটা প্রজাপতি হয়ে গেছে, এবং সে ভাবছে আমি প্রজাপতি, আমি উড়ে বেড়াচ্ছি। তারপর যখন সে ঘুম ভাঙলো তখন সে দেখছে আমি মানুষ। তো ঘুম ভাঙার পর সে নিজেকে প্রশ্ন করছে, এই যে আমি এখন মানুষ ভাবছি এবং একটু আগে আমার মনে হচ্ছিল যে আমি প্রজাপতি, তখন সেটাকে বাস্তব মনে হচ্ছিল, এখন এই যে মানুষ আমি দেখছি আমার এখন এটাকে বাস্তব মনে হচ্ছে। তো হতে পারে যে ওটা অ্যাকচুয়ালি বাস্তব, এটা আমি স্বপ্ন দেখছি, আবার এটাও হতে পারে যে ওটা অ্যাকচুয়ালি স্বপ্ন ছিল আর এখন আমি যেটা দেখছি সেটা বাস্তব, মানে এখন আমি যে মানুষ এটা হচ্ছে বাস্তব, এবং একটু আগে যে আমি প্রজাপতি ছিলাম সেটা হতে পারে স্বপ্ন, সেটা হচ্ছে স্বপ্ন। কিন্তু এমনটাও তো হতে পারে যে ওটা অ্যাকচুয়ালি বাস্তব, যে প্রজাপতি আমি দেখছিলাম, আমি ভাবছিলাম, আর এখন যেটা আমি ভাবছি মানুষ, এটা হচ্ছে স্বপ্ন। তাহলে ইমিডিয়েট যে আইডেন্টিটির ম্যাটার বা যে মেটেরিয়ালস, অর্থাৎ তাৎক্ষণিক যে আমাদের চরিত্র বা আমাদের যে আইডেন্টিটি বা আমাদের যে ক্যারেক্টার, তার যে তাৎক্ষণিক মানে উঠে আসা, সেটার সঙ্গে আইডেন্টিফাই করেনি সেই চাইনিজ স্কলার জু জ্যাংগি তার নাম, আমার হয়তো ভুল প্রোনাউন্সিয়েশন হচ্ছে তার জন্য সরি। তো সেই চাইনিজ স্কলারটা তার সঙ্গে আইডেন্টিফাই করেনি, তার পরিবর্তে সে প্রশ্ন করছে। কেন প্রশ্ন করছে? এই প্রশ্ন করাটাই হচ্ছে কি একটা ইন্টেলিজেন্সের সাইন। আরও একটা আমরা উদাহরণ নিতে পারি, জ্যাক ল্যাকানের খুবই ফান্ডামেন্টাল একটা লাইন হচ্ছে যে একজন পাগল যে স্ট্রিটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং যে কল্পনা করছে যে আই অ্যাম দ্য কিং, আমি একজন রাজা, আমি হচ্ছি রাজা, একজন পাগল সে ছেঁড়াপোড়া ড্রেস পরে। আর যে প্রকৃত রাজা যে ভাবছে যে আমি সত্যিই রাজা এবং সাধারণ মানুষ সবাই হচ্ছে আমার প্রজা, সে হচ্ছে ইকুয়ালি মানে ইলিউশনের মধ্যে আছে, দুজনে হচ্ছে ইকুয়াল স্টুপিডিটির মধ্যে আছে। যে ভাবছে পাগল কিন্তু সে ভেবে নিচ্ছে আমি রাজা, আর যে সত্যিই যে রাজা সে ভাবছে যে আমি সত্যিই রাজা, সে হচ্ছে কি ইকুয়াল স্টুপিডিটি। কারণ সে যে রাজা, তার যে তাৎক্ষণিক যে চরিত্র, তার যে আইডেন্টিটির ম্যাটার্সগুলো বা বিষয়বস্তুগুলো, সেগুলোর সাথে সে আইডেন্টিফাই করে নিচ্ছে, সেই জন্য সে ভাবছে আমি রাজা। যদি প্রজারা বিদ্রোহ করে, তারা যদি রাজ্য থেকে তাড়িয়ে দেয়, তাহলে সে আর রাজা থাকবে না। এটা একটা কলেকটিভ ইলিউশন, সবাই মিলে কল্পনা করে নিচ্ছে যে সেই মানুষটা রাজা, সেই জন্য সে রাজা, এবং সেই মানুষটা নিজেও কল্পনা করে নিচ্ছে সে রাজা, সেই জন্য সে রাজা। কিন্তু প্রকৃতপক্ষে রাজা বলে কিছু নেই, একটা কলেকটিভ ইমাজিনেশন, সবাই মিলে কল্পনা করছে। তাই স্টুপিডিটি কেন বলছে এটাকে জ্যাক ল্যাকান? কারণ যখনই আমরা তাৎক্ষণিক বিষয়ের সাথে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমরা নারী না পুরুষ, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আমরা হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমরা ভালো ছাত্র বা খারাপ ছাত্র, আমরা এই জিনিসটা পারবো অথবা এটা পারবো না, বা আমরা এই জিনিসটার জন্য ক্যাপেবল, এটার জন্য আমরা ক্যাপেবল নয়, এটা সম্ভব নয়, বা আমাদের পরিচয় হচ্ছে আমরা এই গ্রামে থাকি, এই শহরে থাকি, বা আমাদের এই কমিউনিটির মধ্যে আমরা বিলং করি। এই যে আইডেন্টিটির যে বিষয়বস্তুগুলো যেটার সাথে আমরা আইডেন্টিফাই করে রেখেছি, যদি আমরা এটাকে প্রশ্ন না করি তাহলেই হচ্ছে আমরা স্টুপিড। আর যখনই আমরা এটাকে প্রশ্ন করবো তখন এর মধ্যে অনেকগুলো হোলস দেখতে পাবো, অনেকগুলো ছিদ্র, যেখান থেকে জিনিসটা আর কাজ করছে না। আমরা বুঝতে পারবো যে জিনিসটা রিয়েল নয়, এটা বাস্তব নয়, আমরা চাইলে এটাকে পাল্টাতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি, এবং সেই জিনিসটা হচ্ছে কি ইন্টেলিজেন্স। তো জ্যাক ল্যাকানের মতে আমাদের আইডেন্টিটির যে কনসার্নগুলো, সেগুলোকে কোশ্চেন করা কনস্ট্যান্টলি, সেগুলোকে ব্রেক করা, সেগুলোকে ভেঙে আবার তৈরি করা, এটাই হচ্ছে কি ইন্টেলিজেন্স। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইমিটেশন ইজ দ্য কি, অর্থাৎ ইমিটেট করা, অন্যদেরকে দেখে নকল করা বা কপি করা, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের সাধারণ ধারণা যে অন্যকে দেখে কপি করছিস কেন, একটা ইউনিক বিষয় কর, একটা নতুন ধরনের কিছু কর, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ইউনিক বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি ট্রিভিয়াল বা অনেক প্রাথমিক বিষয় হচ্ছে কি অন্যদেরকে দেখে কপি করা। এবং আমরা সারা জীবন অ্যাকচুয়ালি অন্যদেরকে ইমিটেট করতে থাকি। উদাহরণ নেওয়া যাক, একটা ছোটোবেলায় যখন একজন চাইল্ড থাকে, যখন আমরা কোনো শিশু থাকি, তখন কী হয়, আমরা বাবা মাকে বলে একটা স্টোরি বলতে, একটা রাজা রানীর গল্প বলতে বা কোনো একটা পাহাড়ের গল্প বলতে। কিন্তু চিলড্রেনদের মধ্যে একটা বিশেষ জিনিস যারা সাইকোলজিস্ট তারা অবজার্ভ করেছে যে তারা একই গল্প বারবার শুনতে চায়। যদি আপনি কোনো একটা শিশুকে বলেন যেটা আজকে একটা নতুন গল্প বলি, তাহলে সে বলবে না সে আগের দিন একটা গল্প বলেছে না, রাজা এবং রানী ছিল যাদের তারা পালিয়ে গেছে, তো ওই গল্পটা আবার বলুন, আর সেই গল্পটা আবার একই রকম হতে হবে, একদম সেম হতে হবে। কোথাও যদি আপনি একটা জিনিস লাইন বাদ দিয়ে যান বা একটা ঘটনা না বলেন, তখন তারা কিন্তু ধরে ফেলবে যে আচ্ছা এই জিনিসটা আগের বার বলেছিল এবার তো বলনি, ঠিক আছে। অর্থাৎ একই গল্প বারবার তারা শোনে, রিপিট করে। এই যে রিপিটেশন, এবং সেই রিপিটেশনের মাধ্যমে তারা সেই জিনিসটা মাথায় সাস্টেন করার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে। তাহলে একটা হচ্ছে ইমিটেশন আর একটা হচ্ছে রিপিটেশন। নাও রিপিটেশন কেন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটার মাধ্যমে মাইন্ডের মধ্যে তার একটা ইমপ্রিন্ট তৈরি করার চেষ্টা করে চাইল্ড।
যখন সেই শিশুটা বড় হয়ে যায়, দেখা গেল তার 21, 22 বা 23 বছর বয়স হয়ে গেছে, সে এবার একটা সিনেমা দেখতে গেছে, তখন সেই একই সিনেমা 2বার বা 3বার দেখতে যায় না। সে কী করে, সেই একটা সিনেমা একবারই দেখে। 2বার যদি তাকে দেখতে যেতে বলা হয় একই সিনেমা বা একই নাটক, যদি সে 2য়বার দেখতে যায় তখন সে বোর হয়ে যায়, ভালো লাগছে না, কারণ সবই তো জানি এখানে। ঠিক আছে, কেন এরকম হয়? তার মানে এই নয় যে সে রিপিট করছে না, সে রিপিট করছে, কিন্তু সে মেন্টালি রিপিট করছে। যখন সেটা সিনেমা দেখে নিল, তখন সে সিনেমাটা দেখার পর সে মেন্টালি সিনেমাটাকে অনেক রিপিট করে ফেলে বারবার করে। তার সেই চাইল্ডের মতো, সেই শিশুটার মতো আবার সিনেমাটা দেখার দরকার হয় না, সে তখন মেন্টালি রিপিট করে ফেলে বারবার করে। এই রিপিটেশনের থ্রুতে সে সেই জিনিসটাকে পুরোপুরি গ্র্যাপস করে নেয়, সে তার আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে নেয়, যার ফলে তারা প্রয়োজন হয় না ওটাকে অ্যাকচুয়ালি 2য়বার দেখার। সেই জন্য সে নতুন সিনেমাতে চলে যায়। সেই জন্য সে একটা বই পড়ার পর সেই বইটাকে বারবার পড়তে চায় না, বরঞ্চ সেটা নতুন বই পড়তে চায়, নতুন জিনিসকে এক্সপ্লোর করতে চায়। ঠিক একই রকমভাবে আমাদের মধ্যে অনেক ট্রমা থাকে, অর্থাৎ হতে পারে কোনো সময় আমরা অপমানিত হয়েছি, কোনো সময় আমাদের সঙ্গে কোনো খারাপ জিনিস ঘটেছে, বা কোনো সময় আমাদের প্রিয়জন কেউ মারা গেছে। তো সেই যে ট্রমাটা, আমরাও সেটাকে বারবার আমাদের মাইন্ডের মধ্যে রিপিট করতে থাকি, কিন্তু আমরা জানতে পারি না যে আমরা রিপিট করছি। রিপিটেশন হচ্ছে হিউম্যান মাইন্ডের একটা বেসিক ফাংশন, অর্থাৎ রিপিটেশনের থেকে আমরা বাঁচতে পারবো না। রিপিটেশন চলতেই থাকবে, অনবরত চলছে রিপিটেশন, বিভিন্ন জিনিসের রিপিটেশন আমাদের মধ্যে চলতে থাকে। এই রিপিটেশনের থ্রুতেই হচ্ছে কি আমরা কোনো একটা জিনিসকে আমাদের মনের মধ্যে একটা ইমপ্রিন্ট বা একটা ছাপ তৈরি করি, বিভিন্ন ইমোশন, বিভিন্ন থটস, বিভিন্ন লজিক, তার একটা ছাপ তৈরি করি। ঠিক একই রকমভাবে যখন আমরা কোনো একটা ইন্টেলিজেন্ট অ্যাক্ট করতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই, তখন কি আমাদেরকে রিপিটেশন করতে হবে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া একটা কাজ, চিন্তা করার মাধ্যমে, হিসাব নিকাশ করার মাধ্যমে, বিভিন্ন জিনিসকে বোঝার মাধ্যমে, ক্যালকুলেশন করার মাধ্যমে, অ্যানালিসিস করার মাধ্যমে আমরা একটা ডিসিশন নিচ্ছি। একটা বিজনেসে কত টাকা ইনভেস্ট করবো বা কত টাকা ইনভেস্ট করবো না, কোন জিনিসটা আমাদের জন্য বেটার, কোনটা বেটার নয়, মার্কেটিংয়ে কীভাবে ইনভেস্ট করবো, বা যদি আমরা কোনো একটা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিই, কোন সিলেবাসটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, যদি আমরা একটা বই লেখার চেষ্টা করি, ক্যারেক্টার কেমন হবে, সেই বইয়ের ডিজাইন কেমন হবে, সেই বইটার মধ্যে কতটা বড় হবে, কোন চ্যাপ্টারে কী লেখা থাকবে, সেই সমস্ত জিনিস আমরা যখন কাজটা করছি তখন সেই কাজটাকে রিপিট করতে হয় বারবার। যদি কেউ গিটার বাজানো শিখতে চায়, 1 দিন বা 2 দিন শিখলে হবে না, তাকে বারবার রিপিট করতে হবে। যত সে রিপিটেশন প্র্যাকটিস করতে পারবে, তত বেশি সে একটা ভালো গিটারিস্ট হয়ে উঠবে। এবং ইমিটেশন কি, অন্য মানুষদেরকে দেখে নকল করা। অর্থাৎ ছোটোবেলায় যখন আমরা বাবা মা এগুলো বলতে শিখি, তখন কি অন্য মানুষরা যেটা করছে সেটাকে দেখে আমরা নকল করি। হাঁটতে শেখা, তখন আমরা কি অন্যদেরকে দেখে নকল করি। কথা বলা, অন্যদেরকে দেখে আমরা নকল করি। এবং এই যে ইমিটেশন, অন্যদেরকে ইমিটেট করছি আমরা, নকল করছি আমরা, তার মাধ্যমে আমাদের আইডেন্টিটি তৈরি হয়, আমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ইউনিক ক্যারেক্টার তৈরি হয়। অর্থাৎ এই যে ইমিটেশন, তার থ্রুতে যখন আমরা ইমিটেট করি, তখন সেই ইমিটেশনের মধ্যে কতগুলো গলত থেকে যায়। পারফেক্ট ইমিটেশন বলে কিছু হয় না। অর্থাৎ যদি টলস্টয় যে বইটা লিখেছে, আমি যদি দেখে দেখে পুরো তাই করতে চাই, তাহলে তার মধ্যে কোথাও একটা গলত থেকে যাবে, একটা রং, একটা মিস্টেক তৈরি হয়ে যাবে, কতগুলো ভুল দেখে আমার থটস চলে যাবে। সেই ইমিটেশনের মধ্যে যদি আমি অন্যদেরকে দেখে নকল করছি, অরিজিৎ সিংকে দেখে আমি তার মতো গান বাজানোর চেষ্টা করছি, সেই ইমিটেশনের মধ্যে যে ভুলগুলো হবে, সেই ভুলটাই আমার ইউনিক আইডেন্টিটিকে ক্রিয়েট করবে। ছোটোবেলা থেকে আমরা যখন কথা বলতে শুরু করি, যখন আমরা অন্যদেরকে দেখে ইমিটেট করি চিলড্রেন হিসেবে, শিশু হিসেবে, তখন সেই এরর্সগুলো তৈরি হয়, সেই মিস্টেকগুলো তৈরি হয় সেই ইমিটেশনের মধ্যে। আর সেই মিস্টেকগুলো পরবর্তীকালে আমাদের আইডেন্টিটির একটা ইউনিকনেস বা একটা পার্সোনালিটি দেয় আমাদেরকে, একটা ইউনিক পার্সোনালিটি। তো ইমিটেশন কোনো খারাপ জিনিস নয়, অন্যদেরকে দেখে নকল করা, বরং ইমিটেশনের থ্রুতেই আমরা সেই মৌলিক জিনিসটা, সেই ইউনিকনেসটাকে অ্যাচিভ করতে পারি। ইউনিকনেস মানে এমন নয় যে ইমিটেশনকে স্টপ করে দেওয়া, অন্যদেরকে দেখে নকল করবো না, অন্যদেরকে দেখে আমরা কোনো কিছু আমরা তাদেরকে দেখে আমরা কপি করতে যাব না, না, বরং উল্টো, আমরা এত বেশি নকল করতে থাকবো যে সেই এরর্সের সংখ্যাগুলো বাড়তে থাকবে, এবং যেখান থেকে আমাদের মধ্যে ইউনিকনেস তৈরি হবে। ফর এক্সাম্পল, যদি আমরা জীবনানন্দ দাশের কবিতা পড়ি, তার প্রথম দিকের লেখা যদি আমরা দেখি, তাহলে তার লেখার উপরে আমরা দেখব কাজী নজরুল ইসলামের লেখার বিভিন্ন রকমের প্রভাব আমরা দেখতে পাবো। কিন্তু যদি তার পরবর্তীকালের লেখা দেখি, তাহলে তার মধ্যে কিন্তু আমরা না রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম কারোর লেখারই কোনো প্রভাব আমরা দেখতে পাই না। কেন? কারণ ইমিটেশনের মাধ্যমে সে সেই জিনিসটাকে ওভারকাম করে নিয়েছে, সে যে জিনিসটার ঊর্ধ্বে চলে গেছে। যখন আমরা অনেক বেশি ইমিটেশন করি, তখনই মৌলিক জিনিসটা উঠে আসে। এমনটা নয় যে ইমিটেশনকে পুরোপুরি স্টপ করে দেওয়ার মাধ্যমে আমরা মৌলিক ধারণাটা পেতে পারি। ওকে, তো ইমিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই ইমিটেশনকে কী করতে হবে? রিপিটেডলি করতে হবে। রিপিটেশন, যখন এই ইমিটেশন এবং রিপিটেশন একসঙ্গে যোগ হয়ে যায়, তখনই আমরা ইন্টেলিজেন্ট পার্সন হয়ে উঠি। তখন আমাদের মধ্যে একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক তৈরি হয়, একটা ইউনিক ইন্টেলিজেন্স তৈরি হয়। সেই ইউনিক ইন্টেলিজেন্সটা আমাদের লাইফে হেল্প করে আরও অনেক বড় হওয়ার জন্য, আরও অনেক সঠিক ডিসিশন নেওয়ার জন্য, আরও অনেক ভাস্ট একটা ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য, এবং জীবনের অভিজ্ঞতাকে অনেক বেশি এনরিচ করার জন্য। আমাদের পয়েন্ট নাম্বার 6 কি? ডিলিউশন ইজ উইদিন নলেজ। অর্থাৎ যা কিছু ভ্রম, যা কিছু ভুল, যা কিছু স্টুপিডিটি, যা কিছু মিস্টেক, সেটা বাইরে কোথাও এক্সিস্ট করে না। যা কিছু সঠিক বা নলেজ, যা কিছু রাইট, তার যে ফ্রেমটা, তার মধ্যে হচ্ছে কোথাও লুকিয়ে থাকে
হচ্ছে স্টুপিডিটি, মিস্টেক বা ইলিউশন বা ভ্রম। অর্থাৎ যেটা আমাদের কাছে নলেজ আছে, নলেজের মধ্যে হচ্ছে ইলিউশন এক্সিস্ট করে, তার বাইরে কোথাও না। অর্থাৎ এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, আমরা বলি না যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং বলে আলাদা করে কিছু নেই, দুটো জিনিস এক্সিস্ট করে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে কি ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং। এই ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং আর মিসআন্ডারস্ট্যান্ডিং দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ যে মুহূর্তে আমি বুঝে যাচ্ছি যে আমি কোনো একটা জিনিসকে ভুল বুঝেছি, তখন সেটা আর ভুল বুঝে থাকলো না, সেই পয়েন্টটাই হয়ে গেল একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু একটু আগে ওই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে খুঁজে বের করার আগে পর্যন্ত যেটা ছিল, যেটা অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বলে আমি ভাবছিলাম, সেটা হচ্ছে কি ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং। সেটা কোথায় ছিল? অনেকগুলো যে আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যেই লুকিয়েছিল, সেই জিনিসটাকে আমরা আলাদা করে দেখতে পাইনি। আর একটা উদাহরণ নিলে আমরা ভালো করে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমরা দেখি একটা নদীর ধারে আমরা হাঁটছি, ওকে, নদীর ধারে হাঁটার সময় আমরা দেখছি এটা কি কাঠের টুকরো পড়ে আছে, ঠিক আছে, একটু কাছে গেলাম, তখন দেখছি কাঠের টুকরোটা মানে চলতে চলতে জলের মধ্যে নেমে গেল। তারপর আমরা বুঝতে পারলাম, ও আচ্ছা, এটা কাঠের টুকরো নয়, এটা একটা কুমির ছিল। অথবা যদি আরেকটা উদাহরণ নিই, রাস্তার ধারে অন্ধকারের মধ্যে একটা দড়ি পড়ে আছে, আমরা হাঁটছি, তারপর দেখলাম আচ্ছা ওটা দড়ি নয়, এটা স্নেক ছিল, সাপ। অর্থাৎ কি আমরা যে জিনিসটা দেখছি সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেটা নয়, আমাদের মধ্যে একটা ভিজুয়াল ইলিউশন তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে চোখে পারসিভ করছি, যেটা আমাদের চোখে আসে, কয়েক মুহূর্তের জন্য সেখানে একটা ইলিউশন তৈরি হচ্ছে, পরে গিয়ে আমরা ডিসকভার করছি যে ওটা সঠিক জিনিস নয়। ঠিক একই রকমের ইলিউশন, বাট ভিজুয়াল লেভেলে নয়, অবজেক্টিভ বা বাস্তবের যে বস্তুগত জগতে নয়, বরঞ্চ কগনিটিভ বা সাইকোলজিক্যাল লেভেলেও তৈরি হয়। অর্থাৎ কোনো একটা ডিসিশনকে আমরা সঠিক মনে করছি, কিন্তু হতে পারে সেটা ভুল ডিসিশন। কোনো একটা ডিসিশনকে আমরা ভুল মনে করছি, কিন্তু হতে পারে সেটা সঠিক। কখনো আমাদেরকে মনে হচ্ছে যে আমরা হয়তো ইন্টেলিজেন্ট পারসন, কিন্তু হতে পারে প্রকৃতপক্ষে আমরা স্টুপিড। আবার কখনো কেউ হতে ভাবছে যে আমি অত বেশি জানি না, আমি অত বেশি বুঝি না, আমি হয়তো নাকি স্টুপিড পারসন, কিন্তু হতে পারে সে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট। ওকে, অর্থাৎ কগনিটিভ ইলিউশন যেটা তৈরি হয়, সেই ইলিউশনটা হচ্ছে কি যেটা নলেজ তার মধ্যেই এক্সিস্ট করে, নলেজের থেকে বাইরে নয়। মানে নলেজের যে কোঅর্ডিনেটস, তার যে ফ্রেম, তার মধ্যে ইলিউশন বসে আসে, তার মাঝখানে আছে ইলিউশন। আলাদা করে আমরা যখন ধরতে পারি না ইলিউশনকে, এবং সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো যে নলেজ এবং ইলিউশন দুটো আলাদা নয়, তখন আমরা এটা ভাববো না যে আমরা সবসময় ঠিক কাজ করছি, বরঞ্চ যা কিছু আমাদের সঠিক মনে হয়, রাইট মনে হয়, গুড মনে হয়, যা কিছু আমাদের ইন্টেলিজেন্ট মনে হয়, তার যে লিস্ট, তার যে মেন্টাল যে মডেলটা, ধারণাটা, সেটাকে আমরা ডাউট করবো, সেটাকে আমরা কি কোশ্চেন করবো। এবং যখন আমরা সেটাকে ডাউট করবো, কোশ্চেন করবো, তার মধ্যে থেকে কি ইলিউশনগুলো বেরিয়ে আসবে, সেগুলো তখন কি ডিসকোয়ালিফাই করে যাবে। তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এটা ভুল ধারণা ছিল আমার। অর্থাৎ আমি হয়তো বিশ্বাস করছি যে ঘোস্ট আছে, আবার আমি বিশ্বাস করছি গড বা ঈশ্বর এক্সিস্ট করে, আবার আমি বিশ্বাস করছি যে ট্রুথ এক্সিস্ট করে, আমি বিশ্বাস করছি যে ভালো মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে, এবং আমি বিশ্বাস করছি যে হ্যাপিনেসও এক্সিস্ট করে। এবার যখন আমি নিজেকে প্রশ্ন করবো, তখন কি এর মধ্যে যদি কোথাও কোনো ইলিউশন থাকে, তাহলে সেটা বেরিয়ে আসবে। যদি আমি ডাউটই না করি যে অ্যাকচুয়ালি গডকে এক্সিস্ট করে, তার উল্টো ধারণাগুলোকে আমার মনের মধ্যে না নিয়ে আসি, আচ্ছা অ্যাকচুয়ালি কি সত্যিই মানে হ্যাপিনেস পৃথিবীতে এক্সিস্ট করে, কতটা বেশি হ্যাপিনেস এক্সিস্ট করে, সত্যিই কি সবাই হ্যাপি, কেউ কি একজন আছে যে পুরোপুরি হ্যাপি, যদি আমি ডাউটটাকে না নিয়ে আসি, তাহলে কি এই বিশ্বাসটা থেকে যাবে। হতে পারে এটা সঠিক, কিন্তু যত ডাউট থাকবে, যত ডাউট সারভাইভ করবে এই বিশ্বাসটা, তত বেশি সেটা রিয়েল বা অথেন্টিক বা একটা নলেজ হিসেবে থাকবে। যদি আমি তার অপোজিট কন্ট্রাডিক্টরি যে ফ্যাক্টস, সেই এভিডেন্সগুলোকে আমি না নিয়ে আসি, তাহলে কি এর মানে একে কোনো প্রশ্ন করা হলো না, ইন্টারোগেট করা হলো না, তাহলে কি এটা ইলিউশনও হতে পারে। যেমন নকল কতগুলো হিরে আর আসল কতগুলো হিরে একসঙ্গে যদি আমি মিশিয়ে রেখে দিই, তাহলে সে বোঝা যাবে না। তখন আমরা কী করি, একটা ম্যাগনিফাইং গ্লাস নিই, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট নিই, তার নিচে রেখে রেখে দেখি, এর রং দেখি, বা আগুনে পুড়িয়ে বা জলের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে দেখি অ্যাকচুয়ালি কোন হিরেগুলো আসল, কোনটা নকল। 10টার মধ্যে দেখা হতে 2 বা 3টে হয়তো আসল, বাকি 7টা হচ্ছে নকল। আমাদের থটসের ক্ষেত্রেও তাই, আমাদেরকে দেখতে হবে কোন বিলিভস, কোন আইডিয়াস, কোন কনসেপ্ট সেগুলো অ্যাকচুয়ালি রিয়েল, কোনটা অ্যাকচুয়ালি সঠিক, কোনটা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট। তার জন্য কী করতে হবে, তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এবার থটসকে তো আমি জলের মধ্যে দিতে পারবো না, থটসকে তো আমি আগুনে গরম করতে পারবো না, তাহলে কী করতে হবে, থটসের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে হবে। আমার যেটা বিশ্বাস তার বিরুদ্ধে কিছু তথ্য জোগাড় করতে হবে, এবং সেই তথ্যগুলো যদি আমার এই থটসটাকে ভেঙে দিতে পারে, তার মানে কি এটা হচ্ছে ইলিউশন ছিল, বা একটা পার্টিকুলার লিমিটেশন ছিল সেই থটসের, সেই লিমিটের মধ্যে সেটা হচ্ছে রাইট। ওকে, এবং এইভাবে আমরা যখন ইলিউশনকে ব্রেক করতে থাকবো, তখন আমরা কি আরও বেশি নলেজ পেতে থাকবো, এবং এই নলেজের মধ্যে যে ইলিউশন এক্সিস্ট করে, সেটা তখন আমরা যখন পুরোপুরি আমাদের এই ধারণাটা যখন স্পষ্ট হয়ে যাবে, যখন আমরা এটা পুরোপুরি উপলব্ধি করে নেব, তখন আমাদের মধ্যে ভুল ধারণা বা ভুল বিশ্বাস তৈরি হতে পারবে না। যখনই তৈরি হবে, সঙ্গে সঙ্গে কি আমরা আবার সেটাকে মানে রেকগনাইজ করে নিতে পারবো সেই ইলিউশনটাকে। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি, হাউ টু ডেভেলপ ইন্টেলিজেন্স। অর্থাৎ আমরা কি করে সত্যি একজন ইন্টেলিজেন্ট পার্সন হয়ে উঠতে পারি। ইন্টেলিজেন্ট বেসিক্যালি 2 রকমের হয়, একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে কি মানে ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। না, ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স আমাদের মধ্যে একটা ইনবর্ন লিমিট থাকে,
ধরুন কেউ একজন হতে পারে একটা লেভেল পর্যন্ত সে ম্যাথামেটিক্যালি ইন্টেলিজেন্ট, কিন্তু সে সেটাকে যদি বাড়ানোর চেষ্টা করে কিছুটাই বাড়াতে পারবে, অনেক বেশি বাড়াতে পারবে না, কারণ একটা লিমিটেশন, আমাদের বায়োলজিক্যালি এই ফ্যাক্টরগুলো ফিক্সড। কিন্তু যখন ইমোশনস মানে কি ফিলিংস, অর্থাৎ সফট স্কিল, কী করে কমিউনিকেট করতে হয়, কী করে কথা বলতে হয়, কী করে নেগোশিয়েট করতে হয়, কী করে আমরা ইনটুইটিভলি ডিসিশন নিতে পারি, কী করে বেটার রিলেশনশিপ তৈরি করতে হয়, কী করে মানি ম্যানেজ করতে হয়, নিজের যখন মুড ডাউন আছে, অর্থাৎ যখন আমরা আপসেট আছি তখন খুব তাড়াতাড়ি কুইকলি মুডটাকে অনেক আপলিফ্ট কী করে করতে হয়, যখন আমরা ডিমোটিভেটেড ফিল করছি অনেক ইনস্ট্যান্টলি কী করে আমরা মোটিভেটেড ফিল করতে পারবো, এগুলো হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স। আর কগনিটিভ মানে ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স মানে কি, যখন আমাদের মধ্যে হিসাব নিকাশ করতে হয়, জটিল ম্যাথামেটিক্যাল থিওরিজ তৈরি করতে হয়, বা অনেক ইকোনমিক্সের থিওরি থাকে, মানে অনেক জটিল টাইপের জিনিস যেগুলো আমরা হিসাব করি না, এই জিনিসটা প্রত্যেকের মধ্যে একটা ইনবর্ন রেঞ্জ আছে, তার থেকে বেশি শেয়ার হতে পারবে না, তার থেকে কম শেয়ার হতে পারবে না। একজন ইন্টেলিজেন্ট পার্সন সে চাইলেও স্টুপিড হতে পারবে না, কিন্তু সেটা কখন, যখন সেটা ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একদমই এরকম নয়। যে কোনো মানুষ যদি চায় তাহলে সে তার ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক অনেক বেশি বাড়াতে পারে। সে চাইলে তার বেটার রিলেশনশিপ তৈরি করতে পারে, ভালো কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারে, ভালো সফট স্কিল তৈরি করতে পারে, ভালো লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে পারে, ঠিক আছে, ভালো আরও মানে ফর এক্সাম্পল মিউজিক্যাল কোয়ালিটি তৈরি করতে পারে, নিজের টোনের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের যে ইন্টেলিজেন্স সেগুলো তৈরি করতে পারে, ঠিক আছে। এই সমস্ত জিনিস তৈরি করা পসিবল, এগুলোকে অনেক অনেক বেশি আপলিফ্ট করা পসিবল। এটার কোনো লিমিটেশন নেই, এটার কোনো ফিক্সড বায়োলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে না। ড্যানিয়েল গোলম্যান একজন নিউরো সায়েন্টিস্ট, তিনি তার বই ইমোশনাল ইন্টেলিজেন্সে এই জিনিসগুলো অনেক ডিটেলসে ভালো করে এক্সপ্লেন করেছে। তো এই যে ইন্টেলিজেন্স যদি আমাদেরকে সেটাকে ডেভেলপ করতে হয়, যদি আমরা চাই ইভেন ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স যতটা ডেভেলপ করা পসিবল, যতটা আমরা এটাকে তৈরি করতে পারি সেটা আমরা তৈরি করবো, এবং সফট স্কিলসগুলোকেও আমরা তৈরি করবো। তাহলে তার জন্য উপায়টা কী আছে? তার জন্য উপায় হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, জার্নালিং, বুক রিডিং। তার জন্য আর কি উপায় আছে? বিভিন্ন রকমের প্রোগ্রাম জয়েন করা, বিভিন্ন রকমের এডুকেশনাল কোর্স জয়েন করা, বিভিন্ন রকমের সেমিনার জয়েন করা, এবং সেখানে গিয়ে জার্নালিং করা, আমাদের ডেইলি লাইফে কী থটস আছে সেটাকে জার্নালিং করা। এবং কি সবথেকে বেস্ট উপায় হচ্ছে কি বুক রিডিং লটস অফ বুকস, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, অনেক ধরনের বই পড়া, উপন্যাস পড়া, কবিতা পড়া, হিস্ট্রি পড়া, পলিটিক্স পড়া, সাইকোলজি পড়া, স্পিরিচুয়ালিটি পড়া, অনেক বিভিন্ন ধরনের বুকস যখন আমরা পড়তে থাকবো তখন আমাদের মাইন্ডের বিভিন্ন ফ্যাকাল্টিস, অর্থাৎ যে রিজনিং করতে পারে, যে কারণ খোঁজে, যে মেমোরিজ, অর্থাৎ আমাদের যে অনেক স্মৃতি থাকে আমরা যেগুলো ভুলে যাই, সেই মেমোরিজগুলো যখন আমরা বই পড়ি তখন সেগুলো আবার মানে উঠে আসে। অনেক অনেক ঘটনা এমন ঘটেছে আমার সঙ্গে যেখানে আমি ভুলে গেছি যে অনেক স্মৃতি, কিন্তু অনেক বই পড়তে গিয়ে আমার মনে পড়েছে, আচ্ছা অনেক ছোটোবেলায় আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু এই স্মৃতিটা আমার মনেই পড়ে না একদমই, অন্য অনেক ঘটনা অনেক মনে পড়ে। কিন্তু বই পড়ার সময় বইয়ের কিছু সেন্টেন্স সেই স্মৃতিটাকে ইভোক করে দিয়েছে, যার ফলে আমার আনকনসিয়াস থেকে একটা এলিমেন্ট উঠে কনসিয়াসে চলে এসছে, ঠিক আছে। তো কি রিজনিং হোক, মেমোরি হোক, মেমোরিটাকে অনেক এক্সপ্যান্ড করে, তারপর হচ্ছে কি ইমাজিনেশন হোক, তারপর হচ্ছে ইমোশন হোক, বা কজেশন হোক, বা লজিক হোক, এই যে এগুলো আলাদা আলাদা মেন্টাল ফ্যাকাল্টিস। মাইন্ডের মধ্যে অনেক আলাদা আলাদা ফ্যাকাল্টিস, মানে আলাদা আলাদা সেন্টার থাকে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, তেমন মনের মধ্যে অনেকগুলো এরকম আলাদা আলাদা সেন্স বা আলাদা আলাদা ফ্যাকাল্টিস থাকে। যখন আমরা বই পড়ি, এক একটা বই, এক এক ধরনের বই এক একটা ফ্যাকাল্টিসের উপরে কাজ করে, সেই ফ্যাকাল্টিসগুলোর উপরে ডিম্যান্ড করে। যদি আমরা কোনো একটা উপন্যাস পড়ি, একটা ধরো সায়েন্স ফিকশন বই পড়ছি, তাহলে সেখানে অনেক ইমাজিনেশন করতে হবে। যদি আমরা কোনো একটা ফিলোসফিক টেক্সট পড়ছি, তাহলে সেখানে অনেক লজিক, বা ইকোনমিক্সের টেক্সট পড়ছি, তখন সেখানে অনেক লজিক আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। ফিলোসফি পড়লে আর্গুমেন্টেশন, অনেক কজেশনাল লজিক ভাবতে হবে, ঠিক আছে। তো এই ফ্যাকাল্টিসগুলো তখন ডেভেলপ হতে শুরু করে, তখন আমরা ধীরে ধীরে কি আমাদের মাসেল তৈরি হয় সেই ফ্যাকাল্টিসগুলো, এবং আমরা আরও অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে পড়ি। তখন আমরা যখন বাইরের জগৎ সম্পর্কে, আমাদের লাইফ সম্পর্কে কোনো ডিসিশন নেবো, কিছু ভাববো, কিছু চিন্তা করবো, তখন আমাদের মাইন্ড অনেক ইনস্ট্যান্ট, অনেক কম সময় অনেক থটসগুলোকে অনেক চারিদিকে এক্সপ্যান্ড করে নিতে পারে, অনেক কিছু একসঙ্গে ভেবে নিতে পারে, অনেক কিছু একসঙ্গে মানে ক্যালকুলেট করে নিতে পারে অনেক কম সময়ের মধ্যে, এবং অনেক জিনিস ইনটুইটিভলি রিয়েলাইজ করে নিতে পারে, যেটা অন্য মানুষের পক্ষে ভাবাটা বা জানাটা সম্ভব নয়। তাহলে আমাদের ইন্টেলিজেন্সকে ডেভেলপ করা সবথেকে বেস্ট উপায় কি? সবথেকে বেস্ট উপায় অবভিয়াসলি এডুকেশনাল বিষয়ের সঙ্গে সবসময় এঙ্গেজ রাখা, একটা ডিসিপ্লিন তৈরি করা, 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বুক রিডিং। এছাড়া কি জার্নালিং করা, যা কিছু পড়ছি, যা কিছু দেখছি, বা যা কিছু আমাদের মনে হচ্ছে সেগুলোকে জার্নালিং করা। এছাড়া কি সেমিনার জয়েন করা, কোর্স জয়েন করা, বা বিভিন্ন টাস্ক মানে কমপ্লিট করা, বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করা, নিজে কিছু লেখা, এই কাজগুলো আমাদেরকে হেল্প করবে নিজের ইন্টেলিজেন্সকে বাড়ানোর জন্য। লাস্ট পয়েন্ট নাম্বার 8, স্টুপিডিটি অ্যান্ড হ্যাপিনেস। অর্থাৎ হ্যাপিনেস এবং স্টুপিডিটি দুটোর মধ্যে অনেক সিমিলারিটিস আছে। একজন স্টুপিড মানুষ সেই হচ্ছে সবসময় হ্যাপি থাকে। এই হোল ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ডিপ্রেসিং, সবথেকে বেশি মানে ফার্স্ট্রেটিং যদি কোনো জিনিস হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে টু সি স্টুপিড পিপল অলওয়েজ হ্যাপি। অর্থাৎ যে কিছু জানে না, যে কিছু বোঝে না, যে অনেক মূর্খ, সে সবসময় অনেক হ্যাপি থাকে, কারণ তার কাছে কোনো পসিবিলিটিস নেই। একটা অ্যাংজাইটি বা একটা স্ট্রেস তখনই তৈরি হয় যখন একটা গ্যাপ থাকে,
অর্থাৎ আমাদের জীবনে একটা আমরা স্তরে আছি, একটা পজিশনে আছি, কিন্তু আমরা যেতে চাই একটা অন্য জায়গাতে, একটা অন্য কিছু অ্যাচিভ করতে চাই, একটা অন্য কিছু অ্যাচিভ করা সম্ভব, এবং সেখানে আমরা এখনও পৌঁছাইনি। এবং এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে কি আমাদেরকে কি অ্যাংজাইটি দেয়, আমাদেরকে কি একটা স্ট্রেসের মধ্যে রাখে। কিন্তু একজন স্টুপিড পার্সন যে এই পসিবিলিটিটাকে দেখতেই পাচ্ছে না, হতে পারে সে পৌঁছানো তো তার কথা সেখানে মানে আসছেই না, কোনো প্রশ্নই উঠছে না, সে কখনো সেই জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গাতে যেতে পারবে কিনা, আর অনেক বেশি জিনিসকে এক্সপ্লোর বা এক্সপিরিয়েন্স করতে পারবে কিনা, বরঞ্চ সে তার চারিদিকে একটা জোন তৈরি করে রেখেছে, একটা কমফোর্ট জোন, এবং তার মধ্যেই সে সবসময় থাকছে। যত খারাপ হচ্ছে, যত ভালো হচ্ছে, যাই হচ্ছে তার মধ্যেই থাকছে, সে একই রকমভাবে থেকে যাচ্ছে। এটা হচ্ছে কি মানে তার কাছে কোনো পসিবিলিটিস নেই, কোনো স্বপ্ন নেই, তার বাইরে কোনো একটা জিনিস সে দেখতেই পাচ্ছে না। তাহলে সেখানে পৌঁছানোর জন্য যে স্টেপসগুলো নিতে হবে সেগুলোর মধ্যে ইন্টেলিজেন্স আছে, কিন্তু সেই ইন্টেলিজেন্সটা সে এক্সপ্লোর করবে না কোনোদিন, কারণ তো সে সেখানে আটকে আছে। তাহলে সেই জিনিসটা কি তাকে হ্যাপিনেস দিচ্ছে। কিন্তু যখনই আমরা এরকম একটা ডেস্টিনি তৈরি করবো, একটা ড্রিম তৈরি করবো, একটা অ্যাম্বিশন তৈরি করবো, তখন কি সেই গ্যাপটা আমাদেরকে একটা অ্যাংজাইটিতে দেবে, একটা স্ট্রেস তৈরি করবে, একটা ফ্রাস্ট্রেশন তৈরি করবে। সেখান থেকে বাঁচার জন্য অ্যাজ এ ইন্টেলিজেন্ট পার্সন আমরা কী করতে পারি, আমরা ঠিক এর উল্টো জিনিসটা করতে পারি, যে এখন আমরা যেখানে আছি আজ থেকে 5 বছর আগে কোথায় ছিলাম সেই গ্যাপটাকে অবজার্ভ করা। এটাকে বলা হয় কি দ্য রিভার্স গ্যাপ। রিভার্স মানে উল্টোভাবে গ্যাপটাকে দেখা। আমরা কি সত্যি কোনো ইম্প্রুভমেন্ট করেছি, কোনো একটা ফান্ডামেন্টাল চেঞ্জ কি হয়েছে, যথেষ্ট পরিমাণে একটা মেজারেবল চেঞ্জ কি আমাদের জীবনে এসছে? যদি এসে থাকে তাহলে সেটা আমাদেরকে হ্যাপি তৈরি করবে, আমাদেরকে অনেক বেশি বেটার ফিল করবে। যখন আমাদের মনে হয় যে আমরা জীবনে কিছু এক্সপিরিয়েন্স করিনি বা অন্যদের সাথে আমরা কম্পেয়ার করে ফেলছি বারবার, ওই মানুষটার কাছে অনেক টাকা আছে আমাদের কাছে নেই, তখন কি উল্টো রিভার্স কম্প্যারিজন করতে পারি আমরা এটা থেকে বাঁচার জন্য। এটা কি যার কাছে আমাদের কাছে তো কোনো একটা স্কিল আছে যেটা অন্য কাছে নেই, সাধারণ অন্য 10 জন মানুষের কাছে নেই, তখন তার সঙ্গে আমরা তুলনা করতে পারি যে ওর থেকে আমি বেটার। তখন কি এই কম্প্যারিজনটা আমাদের মুডটাকে অনেক বেশি ইনস্ট্যান্টলি আপলিফ্ট করে দেয়, যার ফলে আমরা অনেক বেশি মোটিভেটেড হয়ে পড়ি ইনস্ট্যান্টলি, এবং সেটাকে আমরা কাজে লাগাতে পারি কনসেন্ট্রেশন এবং যে কাজটা আমরা করতে চাই, যেখানে ফোকাস করতে চাই সেই কাজগুলোর মধ্যে। ওকে, তো এখানে কি হচ্ছে যে স্টুপিড পিপল তারা সবসময় হ্যাপি থাকছে এই কারণে নয় যে তারা অ্যাকচুয়ালি হ্যাপি, তারা হ্যাপি থাকছে এই কারণে যে তাদের কাছে কোনো মানে অ্যাংজাইটি থাকার কোনো রিজন নেই। অর্থাৎ হ্যাপিনেস একটা লেয়ার্সে কাজ করে, অনেকগুলো স্টেজে কাজ করে। ধরুন আপনি এখানে আছেন, আপনি ধরুন 0 থেকে 10-এর মধ্যে 0.7-এ আছেন, ঠিক আছে, 7 লেভেলে আছে আপনার মেন্টাল স্টেট বা আপনার হ্যাপিনেস। এবার আপনি এখান থেকে কমে 0.6-এ এলেন, তাহলে কি আপনার একটা ফিল হবে কি মানে ফ্রাস্ট্রেশন বা অ্যাংজাইটি এমন ফিল হবে। এবার দেখা গেল কোনো একজন মানুষ সে হয়তো 0.3-তে আছে, ঠিক আছে, 0 থেকে 10-এর মধ্যে, কিন্তু সে হয়তো ইম্প্রুভমেন্ট করলো, করে সে 0.4-এ গেল, তখন কী হবে তার ফিল হবে, সে একটা গুড ফিল হবে, হ্যাপিনেস ফিল হবে তার, যে আমি অনেক ইম্প্রুভ করেছি। কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু এখন স্টুপিড লেভেলেই আছে, কারণ মানে সে তো তার মাইন্ডের যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডের বাইরে কিছু দেখতে পাচ্ছে না, তার মধ্যেকার জিনিসই সে দেখছে, তার মাইন্ডকে সে এক্সপ্যান্ড করতে পারছে না। তো যখন সে 3 থেকে 4-এ আসছে সে ভাবছে আমি ইম্প্রুভ করেছি, কিন্তু তার ইম্প্রুভমেন্ট অন্য একজনের যে ডিমোশন বা সে যে অনেক লস করেছে তার থেকেও অনেক কম। তাহলে এই দুটো জিনিস যখন আমরা বাইরে থেকে অবজার্ভ করছি তখন আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই পার্সেন্টটা বেশি হ্যাপি লাইফে ওভারঅল দিক থেকে, কিন্তু এ হচ্ছে অনেক কম। তো হ্যাপিনেস হচ্ছে রিলেটিভিস্টিক আমাদের পার্সোনাল মাইন্ডে, এবং সেই পার্সোনাল যে মাইন্ড সেটা একটা ফিক্সড, তার মধ্যে থটস একই জায়গার মধ্যে বারবার ঘোরাফেরা করতে থাকে, ঠিক আছে। তো সেটাকে এক্সটেন্ড করতে হবে, যখন আমরা সেটাকে এক্সটেন্ড করার চেষ্টা করবো তখন আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে, এটা ন্যাচারাল, তখন আমাদের মধ্যে অনেক স্ট্রেস, অনেক অ্যাংজাইটি তৈরি হবে, এটা অনেক স্বাভাবিক। কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে কোনো রাস্তা নেই, বরঞ্চ সেই স্ট্রেস, সেই অ্যাংজাইটি, সেই ফ্রাস্ট্রেশন অ্যান্ড সেটাকে আমরা কী করে ট্র্যাকেল করতে পারি তার জন্য একটা নতুন একটা আইডিয়া দরকার, তার জন্য আমাদেরকে হ্যাপিনেসকে প্র্যাকটিস করা দরকার। ওকে, সেটা হচ্ছে কি রিয়েল হ্যাপিনেস। তাহলে স্টুপিডিটি এবং হ্যাপিনেস, স্টুপিড মানুষ যখন হ্যাপি থাকে তখন সেটা হচ্ছে একটা স্টুপিড হ্যাপিনেস, ঠিক আছে, একটা বিড়ালও হ্যাপি থাকে। কিন্তু একটা হ্যাপি বিড়াল হওয়ার থেকে একটা ফ্রাস্ট্রেটেড হিউম্যান বিং হওয়া অনেক অনেক বেশি মিনিংফুল, কারণ ফ্রাস্ট্রেটেড হলেও সে যদি আনহ্যাপি থাকে তাহলে তার লাইফের এক্সপিরিয়েন্স অনেক ভাস্ট। একটা বিড়ালের কনসাসনেস সেটা এতটাই ন্যারো, তার মধ্যে হ্যাপি থাকলেও সেটা হচ্ছে মিনিংলেস। কিন্তু একটা মানুষ সে যদি লাইফে অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, অনেক অ্যাংজাইটিতে থাকে, তাহলেও তার লাইফের যে ভাস্ট এক্সপিরিয়েন্স, একটা অন্য রকমের যে ফ্লেভার, তার যে ফিলিংস, তার যে ইমোশনস, থটস, সেটা এতটাই ভাস্ট, অন্য স্তরে, সেখানে স্যাড থাকাটা একটা বিড়ালের থেকে অনেক বেশি মানে বেটার, একটা বিড়ালের হ্যাপিনেসের থেকে। ঠিক সেরকম একটা স্টুপিড মানুষের হ্যাপি থাকার থেকে একটা ইন্টেলিজেন্ট মানুষের ফ্রাস্ট্রেটেড থাকা অনেক বেশি বেটার। ওকে, তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো ইন্টেলিজেন্স এবং স্টুপিডিটি তার মধ্যে পার্থক্য কী, এবং আমরা কীভাবে নিজেদেরকে অনেক বেশি ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে তৈরি করতে পারি। তোমাদের এই সমস্ত পয়েন্টসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাবে, এবং যারা পুরো ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে, যাতে করে আমি বুঝতে পারি যে কেউ তো আছে যে আমাদের চ্যানেলে পুরো ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। পরের ভিডিওতে আবার দেখাব, চলো টাটা।